প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ফিজিক্স ক্লাস নিয়ে। আজ আমরা পড়ব পদার্থবিজ্ঞান প্রথম পত্র 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। সবাই খাতা কলম বের করো। আমি এখন হোয়াইট বোর্ড যে সূত্রগুলো লিখবো, এই সূত্রগুলো তোমাদের খাতায় তুলতে হবে। হাতে লেখো গ্যাসের সূত্রাবলী। গ্যাসের সূত্রাবলী 1 নাম্বার দিয়ে লেখো বয়েলের সূত্র। বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে। তাপমাত্রা কি থাকে? স্থির। মানে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। তাহলে তুমি এটাকে এখান থেকে কি লিখতে পারো? লিখতে পারো পিভি ইকুয়াল ধ্রুবক, তাই না? পিভি ইকুয়াল ধ্রুবক। তাহলে P1 V1 ইকুয়াল কি লেখা যায়? P2 V2। তাহলে বয়েলের সূত্রে কি স্থির থাকে? তাপমাত্রা স্থির। এক্ষেত্রে চাপের সাথে আয়তনের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। আমরা যে সমীকরণটা পাইছি, এই সমীকরণকে সমুষ্ণ সমীকরণ বলা হয়। এই সমীকরণটাকে সমুষ্ণ সমীকরণ বলা হয়। এখন তোমার চাপের সাথে আয়তনের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। এই লেখচিত্রটা হয় এরকম, মানে চাপের মান যদি কমে তাহলে আয়তনের মান কি বাড়বে। চাপের মান যদি কমে আয়তনের মান কি বাড়বে। কে বলা হয়? বলা হয় আয়তাকার পরাবৃত্ত। আয়তাকার পরাবৃত্ত। এখন তুমি যদি এই আয়তনের সাথে, এই চাপের সাথে আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক, এবং চাপের সাথে যদি বলো 1/v এর কি সম্পর্ক, চাপের সাথে 1/v এর কি সম্পর্ক? সমানুপাতিক। চাপের সাথে 1/v এর কি সম্পর্ক? সমানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে যদি চাপের মান বাড়ে 1/v এর মানও কি বাড়বে। চাপের সাথে v এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, কিন্তু চাপের সাথে 1/v এর কি সম্পর্ক? সমানুপাতিক। চাপের সাথে 1/v এর কি সম্পর্ক? সমানুপাতিক। তার মানে বাড়লে কি বাড়বে, কমলে কি কমবে। তাহলে কি হবে? সরল রেখা। এখানে তুমি যদি এভাবে বলতা আয়তনের সাথে 1/p এর কি সম্পর্ক, তাহলে এখানে দাও তো তুমি কি লিখতে পারতেছো? এখান থেকে আয়তনের সাথে 1/p এর কি সম্পর্ক? সমানুপাতিক। এটাও কি হবে? সরল রেখা। বাড়লে বাড়বে, কমলে কি কমবে। তাহলে বাচ্চারা যদি খেয়াল করো, এদিকে তুমি দিলা চাপ ও আয়তনের গুণফল। খেয়াল করো, চাপ ও আয়তনের গুণফল কি ধ্রুবক। তার মানে চাপের মান যদি বাড়ে বা কমে, যাই হোক, এই পিভিটা কি থাকবে? ধ্রুবক। এটা কি বাড়বেও না আবার কি কমবেও না। পিভিটা কি থাকবে? এই পিভি, চাপ ও আয়তনের গুণফলটা কি ধ্রুবক। তাহলে এইটা কি মূলবিন্দুগামী সরলরেখা? মূলবিন্দুগামী সরলরেখা। আর এটার মানের কি হবে না? কোনো প্রকার পরিবর্তন হবে না। তাহলে চাপ সাথে আয়তনের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। এই কারণে চাপের মান কমতেছে, আয়তনের মান কি বাড়তেছে। এই লেখচিত্রটা কি? আয়তাকার পরাবৃত্ত। কিন্তু চাপের সাথে 1/v এর কি সম্পর্ক? চাপের সাথে 1/v হলো সমানুপাতিক সম্পর্ক। তাহলে যদি চাপ যদি বাড়ে 1/v কি বাড়বে, হবে কি মূলবিন্দুগামী সরলরেখা।
2 নাম্বার দিয়ে লেখো চার্লসের সূত্র। চার্লসের সূত্রে চাপ স্থির থাকে, এই ক্ষেত্রে আয়তনের সাথে তাপমাত্রার সমানুপাতিক সম্পর্ক। আয়তনের সাথে তাপমাত্রার সমানুপাতিক সম্পর্ক তুমি এখান থেকে লিখতে পারো V/T ইকুয়াল ধ্রুবক। তার মানে V1/T1 ইকুয়াল V2/T2। 3 নাম্বার দিয়ে লেখো চাপীয় সূত্র। 3 নাম্বার দিয়ে লেখো চাপীয় সূত্র। চাপীয় সূত্রের মধ্যে আয়তন স্থির থাকে, আয়তন স্থির থাকে। এই ক্ষেত্রে চাপের সাথে তাপমাত্রার সমানুপাতিক সম্পর্ক, চাপের সাথে তাপমাত্রার সমানুপাতিক সম্পর্ক। তার মানে P/T ইকুয়াল ধ্রুবক। তার মানে P1/T1 ইকুয়াল P2/T2। 4 নাম্বার দিয়ে লেখো সমন্বয় সূত্র, মানে বয়েল, চার্লস এবং চাপীয় তিনটার সমন্বয় সূত্র। এখানে তাপমাত্রা, চাপ ও আয়তন সবই পরিবর্তনশীল। পরিবর্তনশীল এই ক্ষেত্রে চাপ ও আয়তনের গুণফল তাপমাত্রার সমানুপাতিক। চাপ ও আয়তনের গুণফল তাপমাত্রার সমানুপাতিক। তুমি কিন্তু দেখতে পারো P/T ইকুয়াল ধ্রুবক। তার মানে P1 V1/T1 ইকুয়াল P2 V2/T2। এর নিচে লেখো হ্রদের গভীরতা নির্ণয়। হ্রদের গভীরতা নির্ণয়। 1 নাম্বার দিয়ে লেখো আয়তন n গুণ করা হলে, আয়তন n গুণ করা হলে হ্রদের গভীরতা। আয়তন n গুণ করা হলে হ্রদের গভীরতা n-1 10.2। 2 নাম্বার দিয়ে লেখো ব্যাস n গুণ করা হলে হ্রদের গভীরতা n³ - 1 10.2। আয়তন ব্যাসের ঘনফলের সমানুপাতিক। যখন আয়তন বলবে, আয়তন n গুণ করা হয়েছে, হ্রদের গভীরতা কত n-1। আর যখন বলবে ব্যাস n গুণ করা হয়েছে, হ্রদের গভীরতা কত, তখন n³ - 1 10.2। এর মূল সূত্র হলো এটা H ইকুয়াল n-1, মানে যদি আয়তন n গুণ করা হয় H ইকুয়াল n-1 P/ρg। চাপের মানটা তোমার মুখস্থ 1.01 10⁵। এই ঘনত্বের মানটাও তোমার মুখস্থ, পানির ঘনত্ব জি এর মানটাও মুখস্থ। এইটা দিয়ে এই মানটা ক্যালকুলেশন করলে আসে 10.2। তাহলে সূত্রটা কি দাঁড়ায় n-1 10.2। আমরা সরাসরি সূত্র কোনটা ইউজ করবো n-1 10. কত। মূল সূত্র হলো এটা n-1 P/ρg। পি এর মান আদর্শ গ্যাস,
এর মান তোমার মুখস্থ 1.01 10⁵ পানির ঘনত্ব তোমার মুখস্থ, জি এর মানটা তোমার মুখস্থ। এই তিনটাকে ক্যালকুলেশন করলে কত আসে 10.2। আয়তন বললে n-1, ব্যাস বললে কি n³ -1, আর 10.2টা কনস্ট্যান্ট। হ্রদের গভীরতা নির্ণয়। লেখো আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল এনআরটি। আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল এনআরটি। এই এনটার সমান হলো m/n আরটি। এখানে n হলো মোল সংখ্যা, স্মল mটা হলো গ্যাসের ভর, ক্যাপিটাল mটা হলো গ্যাসের আণবিক ভর, গ্যাসের আণবিক ভর। আর মোলার গ্যাস ধ্রুবক। এর মান তোমাদের মুখস্থ 8.314 জুল পার মোল পার কেলভিন। কেমিস্ট্রিতে তুমি আর এর মান আরো ইউজ করো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার, কিন্তু ফিজিক্স মানেই এসআই একক, ফিজিক্স মানেই এসআই একক। এই কারণে ফিজিক্সের ক্ষেত্রে আর এর মানে একটা মুখস্থ করলেই হবে 8.314 জুল পার মোল পার কেলভিন। টি তাপমাত্রা, ভি আয়তন, পি চাপ। পিটা কি চাপ। এই চাপের মানটা 1.01 10⁵ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। মেডিকেল পরীক্ষা কিন্তু এইটাই আসছিল এক বছর, চাপের একক কি, চাপের একক কি প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। 760 মিলিমিটার বা 76 সেন্টিমিটার বা 0.76 মিটার পারদ চাপ। 1 অ্যাটমসফিয়ার বা 1 বায়ুমণ্ডলীয় চাপ। এই প্রত্যেকটা মানে কি সমান, চাপের এসআই একক হলো প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। আদর্শ গ্যাসের সমীকরণ। গতিশক্তি, গতিশক্তি পরে আসি। মূল গড় বর্গবেগ, CRMS বা সি মূল গড় বর্গবেগ। C1 স্কয়ার, C2 স্কয়ার, Cn স্কয়ার বাই n। P by rho, 3RT by m। কি বললাম? C1 স্কয়ার, C2 স্কয়ার প্লাস Cn স্কয়ার, 3P by rho, 3RT by m। যদি বেগের মান দেয়া থাকে, অণুর বেগের মান, অণুর বেগের মান দেয়া থাকে
তাহলে তুমি এই সূত্রটা ইউজ করবা। যদি প্রশ্নের মধ্যে ঘনত্বের মান দেয়া থাকে তাহলে তুমি এই সূত্রটা ইউজ করবা। আর যদি প্রশ্নের মধ্যে তাপমাত্রার মান দেয়া থাকে তাহলে তুমি এই সূত্রটা ইউজ করবা। এই সূত্রের মান দিয়ে অঙ্কে আসার থেকেও সমানুপাতিক ব্যস্তানুপাতিক খুব ইম্পর্টেন্ট। দেখো তো এখানে এই মূল গড় বর্গবেগের সাথে চাপের কি সম্পর্ক? মূল গড় বর্গবেগের সাথে চাপের কি সম্পর্ক? বর্গমূলের সমানুপাতিক। মূল গড় বর্গবেগের সাথে তাপমাত্রার কি সম্পর্ক? বর্গমূলের সমানুপাতিক। তাহলে বাচ্চারা এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক গুলো পরীক্ষা কিন্তু বেশি আসে। মনে করো প্রশ্ন বললো চাপ 9 গুণ, তাহলে মূল গড় বর্গবেগ কত? 9 গুণ √9 মানে 3। মূল গড় বর্গবেগ কত গুণ হবে? 3 গুণ। তাপমাত্রা দ্বিগুণ, মূল গড় বর্গবেগ কত গুণ হবে? √2 গুণ। যদি প্রশ্ন বলতো মূল গড় বর্গবেগ দ্বিগুণ, তাপমাত্রা কয় গুণ? মূল গড় বর্গবেগ দ্বিগুণ 2 লেখো, তাপমাত্রা কয় গুণ হয়ে যাবে? 4 গুণ। এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক গুলা বেশি ইম্পর্টেন্ট। তাহলে বেগের মান, তার মানে বেগের মান দেয়া থাকলে তুমি এই সূত্রটা ইউজ করতেছো, চাপের ঘনত্বের মান দেয়া থাকলে তুমি এটা ইউজ করতেছো, আর তাপমাত্রার মান দেয়া থাকলে তুমি এটা ইউজ করতেছো। এখন গতিশক্তি। থ্রি বাই টু এনআরটি, 3/2 m/mRT, 3/2 PV, 3/2 ক্যাটি। তাহলে তোমার গতিশক্তিরও তুমি অনেক কষ্ট লিখে ফেললা। যদি প্রশ্নের মধ্যে মূল সংখ্যা দেওয়া থাকে, যদি প্রশ্নের মধ্যে মূল সংখ্যাটা থাকে তুমি সূত্র ইউজ করবা 3/2 nRT। যদি প্রশ্নের মধ্যে ভরের মান দেওয়া থাকে সূত্র ইউজ করবা তুমি 3/2 nRT। যদি প্রশ্নের মধ্যে চাপ বা আয়তনের মান দেওয়া থাকে সূত্র ইউজ করবা কোনটা? পিভি। তুমি খেয়াল করো তো পিভি ইকুয়াল কত? nRT। পিভি ইকুয়াল nRT। এই যে nRT আছে, এই nRT এর জায়গায় তুমি ইচ্ছা করলে পিভি লিখতে পারো। এখানে কেটা হলো বোল্টজম্যান ধ্রুবক। এই কেটা হলো বোল্টজম্যান ধ্রুবক। এই মানটা তোমাদের মুখস্থ। বোল্টজম্যান ধ্রুবকের মান তোমাদের মুখস্থ। বোল্টজম্যান ধ্রুবকের মান হলো 1.38 10⁻⁻23। বোল্টজম্যান ধ্রুবক, এটা হলো বোল্টজম্যান ধ্রুবক। এই মানটা তোমাদের মুখস্থ, এই মানটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। অনেক সময় পরীক্ষায় কিন্তু শুধুমাত্র বোল্টজম্যান ধ্রুবকের মানটাই চায়। যদি বোল্টজম্যান ধ্রুবকের মানটা চায়, মানটা কত? 1.38 10⁻⁻23 জুল পার কেলভিন। এই কেটা হলো বোল্টজম্যান ধ্রুবক, এই মানটা তোমাদের মুখস্থ। ঠিক আছে? তাহলে বাচ্চারা যদি প্রশ্নে মূল সংখ্যাটা থাকে সূত্র কি হবে? 3/2 nRT। যদি প্রশ্নে ভরের মানটা থাকে সূত্র কি হবে? 3/2 m/mRT। চাপের মানটা থাকলে সূত্র কি হবে? 3/2 PV। যদি বোল্টজম্যান ধ্রুবকটা থাকে সূত্র কি হবে? 3/2 ক্যাটি। বাচ্চারা দেখো, হোয়াইট বোর্ডে আমি স্বাধীনতার মাত্রা লিখে রাখছি। কোনো বস্তুর গতির অবস্থা সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যতগুলো স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন হয় সেটা হলো স্বাধীনতার মাত্রা। কোনো বস্তুর বা সিস্টেমের অবস্থা বলতে গতির অবস্থা
সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যতগুলো নিরপেক্ষ স্থানাঙ্কের প্রয়োজন হয় সেই সংখ্যাকে আমরা সিস্টেমের স্বাধীনতার মাত্রা বলি। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে ও আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 3। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে ও আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 3। দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 5। এগুলো কিন্তু এমসিকিউ থাকে। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে ও আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 3, আর দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত? 5। এই দুটো এমসিকিউ থাকে। তাহলে শক্তির সমবিভাজন নীতি। কোনো পদার্থের অণুগুলোর গড় গতিশক্তি প্রতিটি স্বাধীনতার মাত্রার মধ্যে সমভাবে বণ্টিত হয়। তো সমবিভাজন, যদি সমবিভাজন শক্তিটা কি হবে? সমভাবে বণ্টিত হবে। এটাই লেখা যে কোনো পদার্থের অণুগুলোর গড় গতিশক্তি প্রতিটি স্বাধীনতার মাত্রার মধ্যে সমভাবে বণ্টিত হয় এবং প্রতিটি স্বাধীনতার মাত্রার জন্য শক্তির পরিমাণ হাফ কেটি। প্রতিটি স্বাধীনতার মাত্রার জন্য শক্তির পরিমাণ কত? হাফ অফ কেটি। তাহলে শক্তিটা কি প্রতিটা স্বাধীনতার মাত্রার মধ্যে সমভাবে বণ্টিত হয় এবং প্রতিটি স্বাধীনতার মাত্রার জন্য শক্তির পরিমাণ কত? হাফ অফ কেটি। আচ্ছা, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে বা আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত? 3, আর দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত? 5। দেখো, গড় মুক্ত পথ। গড় মুক্ত পথের তোমার ক্লোসিয়াসের সূত্র। গড় মুক্ত পথকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। গড় মুক্ত পথকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ল্যামডা। 1/π স্কয়ার n। ম্যাক্স ওয়েলের সূত্র, গড় মুক্ত পথের ম্যাক্স ওয়েলের সূত্র ল্যামডা ইকুয়াল 1/√2 পাই স্কয়ার n। এখানে এ হলো অণুর ব্যাস, n হলো মুক্ত ইলেকট্রনের সংখ্যা, nটা হলো মুক্ত ইলেকট্রনের সংখ্যা বা একক আয়তনে অণুর সংখ্যা। একক আয়তনে অণুর সংখ্যা। তাহলে এটা হলো অণুর ব্যাস আর nটা হলো একক আয়তনে অণুর সংখ্যা। তাহলে বাচ্চারা তুমি কিন্তু খেয়াল করো, গড় মুক্ত পথ অণুর সংখ্যার সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। অণুর সংখ্যার সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। গড় মুক্ত পথ অণুর সংখ্যার সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। গড় মুক্ত পথ অণুর ব্যাসের সাথে কি সম্পর্ক?
বর্গের ব্যস্তানুপাতিক। আরেকটা শূন্য মাধ্যমে ঘনত্ব শূন্য এবং গড় মুক্ত পথ ইনফিনিটি। গড় মুক্ত পথের সাথে অণুর সংখ্যার কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। গড় মুক্ত পথের সাথে অণুর ব্যাসের কি সম্পর্ক? বর্গের ব্যস্তানুপাতিক। এবং শূন্য মাধ্যমে গড় মুক্ত পথের মান কত? ইনফিনিটি। শূন্য মাধ্যমে গড় মুক্ত পথের মান কত? ইনফিনিটি। আর গড় মুক্ত পথের যদি অঙ্ক আসে তাহলে আমরা ম্যাক্সওয়েলের সূত্র অঙ্ক করবো। তো এখানে ক্লোসিয়াসের সূত্র আছে, আবার ম্যাক্সওয়েলের সূত্র আছে। আমরা কি বললাম, যদি অঙ্ক আসে তাহলে আমরা ম্যাক্সওয়েল দিয়ে অঙ্ক করবো। কিন্তু এই সূত্রের মান দিয়ে পরীক্ষায় অঙ্ক আসার সম্ভাবনা খুব কম, কারণ এগুলো ক্যালকুলেটর লাগবে, তাই না? তাহলে এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক গুলো আসতে পারে, যে অণুর ব্যাস দ্বিগুণ হলে গড় মুক্ত পথ কত? 1/4 হবে, এইভাবে আসতে পারে। শূন্য মাধ্যমে গড় মুক্ত পথ কত? ইনফিনিটি। আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা F/F ইন্টু 100%। F/F ইন্টু 100%। এখানে এফটা হলো শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। এফটা হলো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। খাতা মতো তুলতেছ না? এফটা হলো শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, আর ক্যাপিটাল এফটা হলো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। এখন যদি প্রশ্নের মধ্যে আপেক্ষিক আর্দ্রতার মান থাকে, তাহলে এই 100% লেখার প্রয়োজন নাই, শুধু আর ইকুয়াল লিখবো F/F। আপেক্ষিক আর্দ্রতাকে আমরা শতকরায় প্রকাশ করি, এই কারণে এখানে 100% লিখি। কিন্তু যদি প্রশ্নের মধ্যে আপেক্ষিক আর্দ্রতার মান দেওয়া থাকে তাহলে 100% লেখার প্রয়োজন নাই, শুধু কি লাগবে আর ইকুয়াল F/F। আরেকটা হলো শিশিরাঙ্কের তাপমাত্রা। থিটা ইকুয়াল θ1 - G θ1 - θ2। শিশিরাঙ্কের তাপমাত্রা থিটা। এই θ1টা হলো শুষ্ক বাল্বের পাট, θ2 হলো আর্দ্র বাল্বের পাট, জি হলো গ্লিসারের উৎপাদক। অনেক বইয়ে গ্লেইসারের উৎপাদক লেখা, অনেক বইয়ে গ্লিসারের উৎপাদক লেখা। জি হলো গ্লিসারের উৎপাদক বা গ্লেইসারের উৎপাদক। θ1 হলো শুষ্ক বাল্বের পাট, আর θ2 হলো সিক্ত বাল্বের পাট, আর θ হলো শিশিরাঙ্কের তাপমাত্রা। তো যতটুকু লিখছো এতটুকু পড়া রিভিশন দেও। অঙ্ক করার সময় আমরা নতুন সূত্র যখন পাবো সেইগুলো নিয়ে পরে ব্যাখ্যা করব। আপাতত যতটুকু লেখছো এতটুকু আগে প্রথম থেকে এই পর্যন্ত আগে রিভিশন দেও, তাহলে আমরা এখন অঙ্কে চলে যাব। তাহলে বাচ্চারা সূত্রগুলো একবার দেখছো, তাই তো? সবাই শীটের মধ্যে আদর্শ গ্যাস বের করো। আদর্শ গ্যাস রিটেন পার্টের 1 নাম্বার কোয়েশ্চনটা পড়বা সবাই।
এক নাম্বার। দেখো প্রশ্নের মধ্যে হিলিয়াম গ্যাস এর ভর দেয়া আছে 18 গ্রাম। হিলিয়ামের আণবিক ভর তুমি জানো 4 গ্রাম। আয়তন দেয়া আছে, চাপ দেয়া আছে, তাপমাত্রা বের করতে বলছে। জানো যে পিভি ইকুয়াল এনআরটি। যেহেতু এখানে ভর দেয়া আছে তাহলে তুমি সূত্র কি ইউজ করবা? এম বাই এম আরটি। এখানে তুমি টি এর মান বের করতে পারবা। 2 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। 2 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। 2 নাম্বার কোয়েশ্চন দেখো, চাপের মান দেয়া আছে, তাপমাত্রার মান দেয়া আছে, আয়তনের মান দেয়া আছে, কিন্তু মান চাইছে কার? মান চাইছে পরম শূন্য তাপমাত্রা। মান চাইছে কার? পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রার মান হলো 0 কেলভিন বা -273°C। অঙ্কটা করার প্রয়োজন নাই, কারণ পরম শূন্য তাপমাত্রার মান হলো কনস্ট্যান্ট 0 কেলভিন বা -273°C। মানগুলো দেওয়া আছে এটা এমনি থাকবে, তুমি মুখস্থ দাগায় ফেলবা। পরম শূন্য তাপমাত্রা কত? 0 কেলভিন বা -273°C। এই কোশ্চেনটা কিন্তু মেডিকেল পরীক্ষাতে আসছিল। পরম শূন্য তাপমাত্রার মান কত? 0 কেলভিন বা -273°C। যদি 3 নাম্বার কোয়েশ্চনটা পড়ো, 3 নম্বর কোয়েশ্চনটা দেখো যে মূল গড় বর্গবেগ দেয়া আছে। প্রশ্ন ভালো করে দেখো, মূল গড় বর্গবেগ দেয়া আছে, ঘনত্ব দেয়া আছে, বলছে চাপের মান কত। বাচ্চারা তুমি মূল গড় বর্গবেগের সূত্র জানো কিন্তু 3টা। বেগের মান দেয়া থাকলে একটা, ঘনত্বের মান দেয়া থাকলে একটা, তাপমাত্রার মান দেয়া থাকলে একটা। যেহেতু এই অঙ্কটার মধ্যে ঘনত্বের মান দেয়া আছে, তাহলে মূল গড় বর্গবেগের সূত্র কি হবে? 3p/ρ। এখানে তুমি চাপের মানটা বের করবা। এখানে তুমি চাপের মানটা বের করবা। মূল গড় বর্গবেগের সূত্র করা 3টা। ঘনত্বের মান দেয়া থাকে সূত্র কি? 3p/ρ। 4 নাম্বার, যদি তুমি 4 নাম্বার প্রশ্নটা পড়ো, দেখো যে তাপমাত্রার মান দেওয়া আছে। কার মান দেওয়া আছে? তাপমাত্রার মান দেওয়া আছে। বলছে মূল গড় বর্গবেগ কত। তাপমাত্রার মান দেওয়া থাকলে মূল গড় বর্গবেগের সূত্র কি? 3RT/m, তাই না? তাপমাত্রার মান দেওয়া আছে 0°C বা 273 কেলভিন। প্রশ্নে কোন গ্যাস বলছে? নাইট্রোজেন। নাইট্রোজেনের আণবিক ভর কত? 28 গ্রাম। কিন্তু আমরা যেহেতু এখানে আর এর মান এসআই একক ইউজ করবো, তাপমাত্রা এসআই একক ইউজ করবো, ভরটাও এসআই একক লাগবে। তো ভরের এসআই একক কি? কেজি। ভরের এসআই একক কি? কেজি। তাহলে 3RT/m। তাহলে যেহেতু এখানে তাপমাত্রার মান দেওয়া আছে, তাহলে মূল গড় বর্গবেগের সূত্র কি হবে? 3RT/m। 5 নম্বর অঙ্কটা আমি একটু পরে আসতেছি। 6 নম্বর অঙ্কটা আগে দেখবা। 6 নাম্বার, তুমি যদি 6 নাম্বার অঙ্ক দেখো, 6 এর মধ্যে 2টা অঙ্ক। প্রথমটার মধ্যে ঘনত্বের মান দেওয়া আছে 1.25 কেজি পার মিটার কিউব। বলছে আদর্শ চাপ এর মান তোমার মুখস্থ। প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। বলছে মূল গড় বর্গবেগ কত। যেহেতু ঘনত্বের মান দেওয়া আছে 3p/ρ। 2 নাম্বার, দেখো প্রশ্নের মধ্যে তাপমাত্রার মান দেওয়া আছে 100°C। প্রশ্নে এখানেও বলছে নাইট্রোজেন। নাইট্রোজেনের আণবিক ভর কত? 28 গ্রাম। তুমি কেজিতে নিবা। তাহলে তাপমাত্রার মান দেওয়া থাকলে মূল গড় বর্গবেগের সূত্র কি? 3RT/m। তাহলে ঘনত্বের মান দেওয়া থাকলে সূত্র কি? 3p/ρ। তাপমাত্রার মান দেওয়া থাকলে সূত্র কি? 3RT/m। এখন সবাই 23 নাম্বার কোশ্চেন দেখো। 23 নাম্বার কোশ্চেন তুমি যদি দেখো, তাহলে এখানেও মূল গড় বর্গবেগ বলছে। মূল গড় বর্গবেগ
প্রশ্নের মধ্যে বেগের মান দেওয়া আছে, বেগের মান দেওয়া থাকলে ছোট কি হবে c1 স্কয়ার, c2 স্কয়ার, c3 স্কয়ার। বেগের মান 3টা দেওয়া আছে, এই কারণে ভাগ 3। তাহলে বাচ্চারা ঘনত্বের মান দেওয়া থাকলে সূত্র কি 3p/ρ, তাপমাত্রার মান দেওয়া থাকলে সূত্র কি 3RT/m, আর বেগের মান দেওয়া থাকলে সূত্র কি c1 স্কয়ার, c2 স্কয়ার, c3 স্কয়ার/3। সবাই 24 নাম্বার প্রশ্নটা বড়, আমি আশা করি তুমি 24 এবং 25 দুইটা অঙ্ক পারবা। 24-25 দুইটা অঙ্ক তোমাদের বাড়ির কাজ। বাচ্চারা তোমরা এখন 26 নাম্বার কোশ্চেনটা পড়বা। 26, সবাই 26 নাম্বার কোশ্চেনটা পড়ো। ছাব্বিশ নম্বর কোশ্চেনটা যদি পড়ো, দেখো এখানে বলছে যে কোন তাপমাত্রায়, তার মানে তাপমাত্রার মান চাইছে মূল গড় বর্গবেগ প্রমাণ তাপমাত্রার মূল গড় বর্গবেগের দ্বিগুণ। তাহলে প্রমাণ তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, তাই না? এখন প্রশ্ন বলছে মূল গড় বর্গবেগটা কি হবে দ্বিগুণ, দ্বিগুণ বলছে, দ্বিগুণ কার দ্বিগুণ? অবশ্যই আগেরটা, বলছে T2 কত। তুমি জানো, দেখো তো, খেয়াল করে দেখো তো, তুমি C ইকুয়াল জানো √3RT/m। তাহলে এই C এর সাথে তাপমাত্রার কি সম্পর্ক? বর্গমূলের সমানুপাতিক। C এর সাথে তাপমাত্রার কি সম্পর্ক? বর্গমূলের সমানুপাতিক। তাহলে তুমি যদি লেখো এরকম C2/C1 কি হবে √T2/T1। C2 এর মান কত 2C1, তাহলে T2 সমান কত হচ্ছে 4T1, T1 এর মান কত 273 কেলভিন। ঠিক আছে, তুমি এইভাবেও করতে পারতা, এইভাবে তুমি যদি সহজ করে একটু ভালো যদি বুঝো তাহলে তুমি এইভাবে করতে পারো যে মূল গড় বর্গবেগের সাথে তাপমাত্রা কি সম্পর্ক? বর্গমূলের সমানুপাতিক। প্রশ্নে বলছে মূল গড় বর্গবেগ কয় গুণ? দ্বিগুণ। যদি দ্বিগুণ হয় তাহলে তাপমাত্রা কয় গুণ হচ্ছে? 4 গুণ। তাপমাত্রা কয় গুণ? 4 গুণ। এই যে তাপমাত্রা 4 গুণ, কার 4 গুণ? অবশ্যই আগের তাপমাত্রাটার। তুমি ইচ্ছে করলে এইভাবেও করতে পারো। যেহেতু মূল গড় বর্গবেগ দ্বিগুণ, যেহেতু মূল গড় বর্গবেগ দ্বিগুণ, তাহলে তাপমাত্রা কয় গুণ হবে? 4 গুণ। কার 4 গুণ? আগের তাপমাত্রার। এভাবে করতে পারো, এভাবে করতে পারো, এভাবে করতে পারো। এখন তুমি 32 নাম্বার কোশ্চেন দেখো। 32 নাম্বার কোশ্চেনটা যদি দেখো, প্রশ্নটা সবাই মনোযোগ দিয়ে পড়ো। তাহলে খেয়াল করে দাও তো, এখানে তোমার মূল গড় বর্গবেগের সাথে আণবিক ভরের কি সম্পর্ক? বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। কারণ প্রশ্নের মধ্যে তুমি দেখো, প্রশ্নের মধ্যে বলছে যে হাইড্রোজেন আর অক্সিজেন এর মূল গড় বর্গবেগের অনুপাত, এর সাথে এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। উপরে যদি হাইড্রোজেন লেখো তাহলে আণবিক ভরের ক্ষেত্রে উপরে কি লিখতে হবে? অক্সিজেন, কারণ ব্যস্তানুপাতিক। উল্টাটা লিখতে হবে, আমাদের উল্টাটা লিখতে হবে। কারণ তুমি খেয়াল করে দাও তো, অক্সিজেনের আণবিক ভর তুমি জানো, হাইড্রোজেনের জানো, কত হয়ে গেল? 4। তাহলে এই অঙ্কগুলা মান দিয়ে আসার থেকেও এরকম সমানুপাতিক ব্যস্তানুপাতিক আসার সম্ভাবনাই বেশি, কারণ এইগুলোর জন্য ক্যালকুলেটর লাগবে না। আর মান দিয়ে আসলে তো অবশ্যই ক্যালকুলেটর লাগবে। যে ভার্সিটিতে ক্যালকুলেটর আছে ওই ভার্সিটিতে মান দিয়ে আসতে পারে। তারপর তুমি ক্যালকুলেটর নিয়ে মুঠেও ভাইবো না, তোমার কাজ হলো কি প্রশ্নটা পড়ে কোন সূত্র দিয়ে অঙ্ক করতে হবে এটা বোঝা। ক্যালকুলেটর লাগবে না ক্যালকুলেটর লাগবে না, যে ভার্সিটিতে প্রশ্ন হবে ওই ভার্সিটি অনুযায়ী হবে। তোমার কাজ হলো প্রশ্ন করে বোঝা এই সূত্রের অঙ্ক। তুমি যদি প্রশ্ন করে ধরতে পারো এই সূত্র, তাহলে সমস্যা শেষ। তাহলে আমাদের 32 নম্বরটাও শেষ হয়ে গেল। এখন আমরা 5 নাম্বারটাই যাব। 5 নাম্বারটাই যাব। 5 5
5 নাম্বার প্রশ্নটা পড়ো। 5 নাম্বার প্রশ্নটা কি? 5 নাম্বার প্রশ্নটা হলো হ্রদের গভীরতার অঙ্ক। তুমি হ্রদের গভীরতা সূত্র জানো কিন্তু দুইটা, একটা হলো ব্যাস n গুণ করা হলে আর একটা হলো আয়তন n গুণ করা হলে। তো 5 নাম্বার অঙ্কটার মধ্যে কি বলছে? বলছে ব্যাস দ্বিগুণ, বাচ্চারা বলছে ব্যাস দ্বিগুণ। ব্যাস দ্বিগুণ বললে সূত্র কি হবে? n কিউব মাইনাস 1 10.2। বলছে ব্যাস দ্বিগুণ n এর মান 2 10.2 কত হয়? 7 ইন্টু 10.2 71.4 71.4। যদি বলে ব্যাস n গুণ করা হবে, ব্যাস n গুণ করা হয়েছে n কিউব মাইনাস 1। সবাই 18 নাম্বার কোয়েশ্চেনটা পড়বো। 18 তুমি 18 নম্বর কোয়েশ্চেনটা যদি পড়ো, দেখো এইটাও হ্রদের গভীরতার অঙ্ক। হ্রদের গভীরতার অঙ্কগুলো কিন্তু এমসিকিউতে আসে। তো প্রশ্ন বলছে হ্রদের গভীরতা কত? হ্রদের গভীরতা বলছে আয়তন n গুণ, আয়তন বললে সূত্র কি? n মাইনাস 1 10.2। বলছে প্রশ্ন বলছে আয়তন কয় গুণ করা হয়েছে? প্রশ্ন বলছে আয়তন 18 নম্বর অঙ্ক, আয়তন দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ, আয়তন দ্বিগুণ করা হয়েছে 10.2। তাহলে ব্যাস n গুণ বললে n কিউব মাইনাস 1 আর আয়তন বললে n মাইনাস 1। তাহলে তুমি 5 নম্বর এবং 18 নম্বর অঙ্ক বুঝে ফেলছো। 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা তুমি দেখো, বলছে গতিশক্তি। তুমি গতিশক্তির সূত্র কি জানো? 3/2 RT। এটা হলো এক মোল গ্যাসের ক্ষেত্রে, মানে একটি পরমাণুর ক্ষেত্রে, একটি পরমাণুর গ্যাসের গতিশক্তি হলো 3/2 RT। একটি n এর মান 1। তাহলে দুটি পরমাণুর গ্যাসের গতিশক্তি কত হবে? 2 ইন্টু 3/2 RT। একটি পরমাণু গতিশক্তি হলো 3/2 RT। দুটি কত হবে? এখানে বলছে দেখো 2 গ্রাম অণু হিলিয়ামের 2 গ্রাম বলছে, দুইটি। কয়টি? দুইটি। যদি প্রশ্ন বলতো 2 গ্রাম, যদি প্রশ্ন বলতো 2 গ্রাম হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত? 2 গ্রাম হিলিয়াম। যদি অণু কথা বলা না থাকতো তুমি কি করতা? অণু কথা বলা না থাকলে তুমি এইভাবে করতা 3/2 m/m RT। আর যখনই অণু কথা বলা আছে, তুমি এইভাবে করতে হবে, একটি পরমাণু গতিশক্তি 3/2 RT, দুইটি কত হবে? 2 ইন্টু। তাহলে বাচ্চারা আর এর মান তোমার মুখস্থ, টি এর মান দেয়া আছে। তাহলে আমরা এরকম আরেকটু করে আসি, তাহলে তোমার জন্য একটু ভালো হবে। বাচ্চারা তুমি 19 নাম্বার কোয়েশ্চেনটাই পড়ো। 19 নম্বর কোয়েশ্চেন তুমি দেখো, বলছে সাধারণ চাপ মানে স্বাভাবিক চাপ, তোমার মুখস্থ। বলছে 1 লিটার হলো 10⁻³ মিটার কিউব। শক্তি কত? চাপের মান থাকলে সূত্র কি হবে? 3/2 PV। তো আয়তন বলছে যে 1 লিটার সমান কত? 10⁻³ মিটার কিউব। তো চাপের মান থাকলে শক্তির সূত্র কি হবে? 3/2 PV। যদি 20 নাম্বার কোয়েশ্চেন দেখো, 20 নাম্বার দেখো, এখানে বলছে 3 গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি। এখানে কিন্তু অণু কথা বলা নাই, তার মানে যে জন্য ভর দেয়া আছে, ভর কত দেয়া আছে? 3 গ্রাম। নাইট্রোজেন এর আণবিক ভর কত? 28 গ্রাম। শক্তির সূত্র কি হবে? 3/2 m/m RT। এই গ্রাম কাটাই যাবে 3/2। তার যদি অণু কথা বলা থাকে, কিন্তু ওইভাবে করতে হবে। এটা মধ্যে অণু কথা বলা নাই, তাই তুমি এইভাবে করছো। তুমি দেখো 20 এবং 22 সেম। 20 এবং 22 সেম। যদি তুমি 21 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো, 21। তো 21 নাম্বার বলছে যে গতিশক্তি কত? প্রতি মোল। তাহলে n এর মান কত? 1। n এর মান যদি 1 হয়, তখন শক্তির সূত্র কি হবে? 3/2 RT। এক মোল গ্যাসের গতিশক্তির সূত্র কি? 3/2 RT। এক মোল গ্যাসের গতিশক্তির সূত্র কি? 3/2 RT। তাহলে তুমি 21 নাম্বারটাও বুঝে ফেলছো। ফাইন। এখন তুমি 31 নাম্বার কোয়েশ্চেনটা বলবো। 31
সবাই 31 নম্বর কোশ্চেন বলো। তো এখানেও গতিশক্তির মান বের করতে বলছে, গতিশক্তির মান বের করতে বলছে। ব্র্যাকেটের মধ্যে বোল্টজম্যান ধ্রুবক দেওয়া আছে, যদি বোল্টজম্যান ধ্রুবক দেওয়া থাকে শক্তির সূত্র কি হবে 3/2 কেটি। পরীক্ষার সময় এই সূত্রটাও ম্যাক্সিমাম সময় শুধু সূত্রটাই আসে। সূত্র কোনটি 3/2 কেটি, নিচের কোনটি সঠিক সূত্র 3/2 কেটি। বোল্টজম্যান, তাহলে খেয়াল করো তো, বোল্টজম্যান ধ্রুবক দেওয়া থাকলে শক্তির সূত্র কি 3/2 কেটি। মোল সংখ্যা দেওয়া থাকলে সূত্র কি 3/2 আরটি। ভর দেওয়া থাকলে সূত্র কি 3/2 m/m আরটি। চাপ দেওয়া থাকলে সূত্র কি 3/2 পিভি। আর কোনো কথা উল্লেখ থাকলে ওইভাবে করতে হবে। একটি পরমাণুর গতিশক্তি 3/2 আরটি, দুটির কত হবে 2 দ্বিগুণ, এভাবে করতে হবে। তাহলে বোল্টজম্যান ধ্রুবক দেওয়া থাকলে সূত্র কি 3/2 কেটি। মোল সংখ্যা দেওয়া থাকলে সূত্র কি 3/2 nRT। ভর দেওয়া থাকলে সূত্র কি 3/2 m/mRT। চাপের মান দেওয়া থাকলে সূত্র কি 3/2 পিভি। এখন তুমি 8 নম্বর অঙ্কে দেবো 8। তুমি এখন 8 নম্বর অঙ্কে যাবা। 8 নম্বর অঙ্কটা খেয়াল করো। প্রশ্নে বলছে অণুর সংখ্যা দ্বিগুণ করা হলে, ফাইন, বলছে টি তাপমাত্রা একই, প্রশ্ন বলছে যে গতিশক্তি একই, গতিশক্তি একই, 3/2 nRT। শক্তি সূত্র কি 3/2 nRT, আর 3/2 কাটা, তাই তো। তাহলে T2/T1 কি হয়ে গেছে n1/n2। কারণ মোল সংখ্যা কয় গুণ করা হয়েছে দ্বিগুণ, মোল সংখ্যা কি করা হয়েছে দ্বিগুণ, তাহলে তাপমাত্রা কি হয়ে যাবে অর্ধেক, তাপমাত্রা কি হয়ে যাবে অর্ধেক। তুমি কিন্তু এইভাবে করতে পারতা যে শক্তির সূত্র কি 3/2 nRT, তাহলে টি সমান কত, টি সমান হলো 2E/3nR। তাহলে এখানে তাপমাত্রার সাথে মোল সংখ্যার কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। প্রশ্নে বলছে মোল সংখ্যা দ্বিগুণ, মোল সংখ্যা কি দ্বিগুণ, তো মোল সংখ্যা যদি দ্বিগুণ হয় তাপমাত্রা কি হয়ে যাবে, মোল সংখ্যা দ্বিগুণ তাপমাত্রা কি হয়ে যাবে অর্ধেক। এভাবে করতে পারো, এভাবে করতে পারো। 9 নাম্বার প্রশ্ন, তুমি যদি 9 নাম্বার প্রশ্নটা পড়ো, তো 9 নাম্বার প্রশ্নের মধ্যে তাপমাত্রার মান দেওয়া আছে 2টা। 9 নাম্বার প্রশ্নের মধ্যে তাপমাত্রার মান দেওয়া আছে কয়টা, 2টা। 9 নাম্বার অঙ্কটা শাহজালাল ইউনিভার্সিটি, খুব প্রিয় অঙ্ক, কয়েকবার আসছে এরকম অঙ্ক। তাহলে বলছে, তাহলে বাচ্চা তো তুমি যে সূত্র কি জানো, C √3RT/m। তাহলে এখানে সি এর সাথে তাপমাত্রা কি সম্পর্ক, বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমি যদি বলি C2/C1 √, কি হবে T2/T1, তাই না? আচ্ছা, তাহলে এই T2 এর মান দেওয়া আছে 273°C, তুমি কেলভিনে নিলা। T1 এর মান দেওয়া আছে 0°C, তুমি কেলভিনে নিলা। কত হয়ে গেছে √2C1। যদি প্রশ্নে বলতো কত গুণ, তাহলে আনসার কি হইতো √2 গুণ। এখানে তো কত গুণ বলছে না, এখানে কিন্তু কত গুণ বলে নাই, বলছে পরিবর্তন। তাহলে C2 কত 1.41C1, 0.41C1, তাহলে এতটুকু 0.41 বৃদ্ধি বা 41% বৃদ্ধি, 41%। যদি বলতো কত গুণ, তাহলে আনসার এখানে শেষ হয়ে যেত, এখানে √2 গুণ বা 1.41 গুণ। কিন্তু এখানে বলছে কতটুকু বৃদ্ধি, এখানে বিয়োগ করতে হয়েছে। এটা কিন্তু শাহজালাল ইউনিভার্সিটি খুব প্রিয় অঙ্ক, শাহজালাল ইউনিভার্সিটি খুব প্রিয় অঙ্ক এটা। সবাই 10 নাম্বার প্রশ্নটা বলবা, 10।
সবাই 10 নাম্বার প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়বা। দেখো এখানে বলছে আয়তন অর্ধেক চাপ কত। বাচ্চারা আয়তনের সাথে চাপের কি সম্পর্ক? আয়তনের সাথে চাপের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে বাচ্চারা খেয়াল করো তো, প্রশ্ন বলছে আয়তন অর্ধেক। আয়তন অর্ধেক, তুমি আয়তনের জায়গায় অর্ধেক লেখো। তো আয়তন যদি অর্ধেক হয়, চাপ কি হয়ে গেছে? দ্বিগুণ। আয়তন অর্ধেক হলে চাপ কি হয়ে যাবে? দ্বিগুণ। এই যে চাপ দ্বিগুণ, কার দ্বিগুণ? এই যে তোমার চাপ দ্বিগুণ, কার দ্বিগুণ? আগের চাপের। আগের চাপটা কি বলছে? স্বাভাবিক চাপ। এই মান তোমার মুখস্থ, 2.02 10⁵। প্রশ্ন বলছে আয়তন অর্ধেক। বাচ্চারা আয়তন যদি অর্ধেক হয়, চাপ কি হবে? দ্বিগুণ। কার দ্বিগুণ? আগের চাপের। নিয়ম করে তুমি এইভাবেও করতে পারতা, এইভাবেও করতে পারতা। আয়তন ভি অর্ধেক, এভাবে করতে পারতাম। চাপের মান 1.01 10⁵ P2 হোয়াট? P1 V1 ইকুয়াল P2 V2 10⁵ ভি V/2। এই যে ভি আর ভি কাটা, তাহলে P2 সমান কত হয়ে গেছে? 2.02 10⁵। তুমি ইচ্ছা করলে এইভাবেও করতে পারো, ইচ্ছা করলে এইভাবে করতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে? কারণ তুমি 11 নাম্বার কোশ্চেনটা বলবো। 11, তুমি 11 নাম্বার কোশ্চেনটা বলবো। 11 নাম্বার কোশ্চেনটা যদি পড়ো, দেখো প্রশ্নে বলছে যে আয়তন দ্বিগুণ, চাপ দ্বিগুণ, তাপমাত্রা কত? ফাইন। বাচ্চা দাও তো, আয়তনও আছে, চাপও আছে। তাহলে আয়তন, চাপ ও আয়তনের গুণফল, চাপ ও আয়তনের গুণফল তাপমাত্রা সমানুপাতিক। চাপ ও আয়তনের গুণফল তাপমাত্রা কি? সমানুপাতিক। প্রশ্ন বলছে চাপ দ্বিগুণ, আয়তন দ্বিগুণ, তাহলে তাপমাত্রা কয় গুণ হয়ে গেছে? 4 গুণ। আয়তন দ্বিগুণ, চাপ দ্বিগুণ, তাপমাত্রা কয় গুণ হয়ে গেছে? 4 গুণ। এই যে তাপমাত্রা 4 গুণ, কার 4 গুণ? আগের তাপমাত্রার। যখন তাপমাত্রা 4 গুণ, তাহলে আগের তাপমাত্রার। চাপ 4 গুণ, আগের চাপের। আয়তন 4 গুণ, আগের চাপ, আগের আয়তনের যে মানটা, ওইটার আগেরটার। তাপমাত্রা 4 গুণ, কার? এর আগেরটার, আগের তাপমাত্রার। আগের তাপমাত্রা কত বলছে? টি। আগের তাপমাত্রা প্রশ্নপত্র দেওয়া আছে টি, আনসার কত হবে? 4T। শুনতে পাইছো? তো প্রশ্ন বলছে আয়তন, চাপ দ্বিগুণ, আয়তন দ্বিগুণ, তাপমাত্রা কয় গুণ হয়ে গেছে? 4 গুণ। তুমি এটা এইভাবে করতে পারতা, P1 V1/T1 ইকুয়াল P2 V2/T2। এভাবে এই সূত্র দিয়েও করতে পারতো। তোমার ইচ্ছা, ইচ্ছা করলে এইভাবে করতে পারো, ইচ্ছা করলে এইভাবে করতে পারো। 12 নাম্বার প্রশ্ন পড়ো। যদি তুমি 12 নাম্বার প্রশ্ন পড়ো, দেখো 12 নাম্বার প্রশ্ন দেখো, আয়তন প্রথম 2 লিটার, পরে কয় লিটার? 4 লিটার। আয়তন কয় গুণ হয়ে গেছে? দ্বিগুণ। আয়তন কয় গুণ হয়ে গেছে? দ্বিগুণ। প্রশ্নের মান চাইছে কার? তাপমাত্রার। আয়তনের সাথে তাপমাত্রার কি সম্পর্ক? সমানুপাতিক। তাহলে আয়তন আগে ছিল 2, পরে কত হয়েছে? 4। তো আয়তন কয় গুণ হয়ে গেছে? দ্বিগুণ। তো আয়তন যদি দ্বিগুণ হয়, তাপমাত্রা কয় গুণ হবে? দ্বিগুণ। এই তাপমাত্রা যদি দ্বিগুণ হবে, কার দ্বিগুণ? আগের তাপমাত্রার। আগের তাপমাত্রা কত দেওয়া আছে? 27°C। 27°C এত কেলভিন, 600 কেলভিন। ঠিক আছে? এখন 600 বিয়োগ 273, 327°C। তুমি ইচ্ছে করলে এভাবে করতে পারতা, এভাবে করতে পারতা যে আয়তন 2 লিটার, আয়তন 4 লিটার, তাপমাত্রা 27°C, অবশ্যই কেলভিন দিয়ে অঙ্ক করতে হবে। 300 কেলভিন। T2 কত? V1/T1 ইকুয়াল V2/T2। বাবা V1/V2 T1/T2, তুমি এইভাবে করতে পারতা, বা পাশে দিলাম। বুঝতে পারছো? কিন্তু আমি কি দেখছি, যেহেতু আয়তন দ্বিগুণ, তাপমাত্রা কয় গুণ হবে? দ্বিগুণ। কার দ্বিগুণ? আগের তাপমাত্রার। আশা করি তুমি বুঝতে পারছো। 12 এবং 13 সেম, 12 এবং 13 সেম। 13 নম্বরটা কি মান সহ সেম? 12 13 মান সহ সেম। 13 নম্বরটা তোমরা করবা।
14 নাম্বারটা পড়ো। 14 নাম্বারটা তুমি যদি পড়ো, চাপের মান দেয়া আছে 27 সেন্টিমিটার, আয়তন দেয়া আছে এত সিসি। বাচ্চারা, সিসি 1 সিসি সমান 1 সেন্টিমিটার কিউব। 1 সিসি সমান 1 সেন্টিমিটার কিউব। স্বাভাবিক চাপ, যেহেতু এই চাপের মানটা সেন্টিমিটারে দেওয়া আছে, তুমি এই চাপের মানটাও সেন্টিমিটারে লিখবা। স্বাভাবিক চাপ, তুমি তো জানো স্বাভাবিক চাপের তো অনেকগুলা মান, তাই না? 1.01 10⁵ প্যাসকেল। আর মিলিমিটারে কত? 760 মিলিমিটার পারদ চাপ। সেন্টিমিটারে কত? 76 সেন্টিমিটার পারদ চাপ। আবার মিটারে কত? 0.76 মিটার পারদ চাপ। তাহলে যেহেতু এটা কি সেন্টিমিটারে দেওয়া আছে, এই কারণে এই মানটা তুমি কিসে ইউজ করছো? সেন্টিমিটারে। আয়তন কত? তুমি জানো P1 V1 ইকুয়াল P2 V2, মান বসাইলে আনসার। যদি তুমি 15 নাম্বার কোশ্চেনটা পড়ো, 15 নাম্বার কোশ্চেনটা যদি পড়ো, বলছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে 4 গ্রাম অক্সিজেন ধরে এরূপ একটি পাত্রে, মানে প্রশ্ন হলো এই পাত্রটার মধ্যে 4 গ্রাম অক্সিজেন ধরে, এই পাত্রের মধ্যে কত গ্রাম হাইড্রোজেন ধরে একই পাত্র। তাহলে বাচ্চারা খেয়াল করো, তুমি একটা হলো অক্সিজেন, আরেকটা কি বলছে? হাইড্রোজেন। তো অক্সিজেন এন সমান তুমি কি জানো? এম বাই এম। এন সমান তুমি কি জানো? এম বাই কত? এম। তাহলে কত গ্রাম অক্সিজেন ধরে? 4 গ্রাম। অক্সিজেনের আণবিক ভর কত? 32 গ্রাম। কত গ্রাম হাইড্রোজেন ধরবে? হাইড্রোজেনের আণবিক ভর কত? 2 গ্রাম। তাহলে তোমার এমএস বেরিয়ে পড়ছে 1/4 এত গ্রাম। বলছে এই পাত্রের মধ্যে 4 গ্রাম অক্সিজেন, এই পাত্রের মধ্যে 4 গ্রাম অক্সিজেন ধরে, এই পাত্রের মধ্যে কত গ্রাম হাইড্রোজেন ধরবে। আমাদের প্রমাণ তাপমাত্রা চাপে সকল গ্যাসের মূল আয়তন সমান, এই কারণে মূল সংখ্যা দিয়ে আমরা করে ফেলছি, মূল সংখ্যা দিয়ে করে ফেলছি। সবাই 16 নাম্বার কোশ্চেনটা যদি পড়ো, শুনো। দেখো এখানে ঘনত্বের মান দেওয়া আছে 13.6 গ্রাম পার সিসি। খেয়াল করো, গ্রাম পার সিসি। এই গ্রামকে আমি কেজিতে নিলাম, আর সিসি যে কথা বাচ্চারা, এই সিসি যে কথা আর সেন্টিমিটার কিউব তো এক কথাই। 1 সিসি সমান কত? 1 সেন্টিমিটার কিউব। সিসি যে কথা আর সেন্টিমিটার কিউব তো এক কথাই। তাহলে আমরা সেন্টিমিটারকে যদি মিটারে নিই 100 দিয়ে ভাগ দিই, সেন্টিমিটার কিউব এত মিটার কিউব কত হয়ে গেল? 13.6 10⁻³ কেজি পার মিটার কিউব। এখন প্রশ্নের মধ্যে তুমি দেখো, জি এর মান দেওয়া আছে 980 সেন্টিমিটার, আমি এটা মিটার নিয়ে নিলাম। গভীরতা 20 সেন্টিমিটার, মিটার নিয়ে নিলাম। চাপের মান কত? তুমি কিন্তু এই সূত্র অনেক আগেই করছো। কুয়ার গভীরতা সূত্র কি? পি ইকুয়াল এইচ রো জি। এই সূত্র তুমি অনেক আগেই করছো। পি ইকুয়াল কত? এইচ রো জি। প্রত্যেকটা মান দেওয়া আছে, মান বসা দিলে আনসার। 17 নাম্বার, আরো একটা সহজ অঙ্ক। তুমি P1 এর মান জানো, T1 এর মান দেয়া আছে, T2 এর মানও দেয়া আছে। P2 এর মান কত? P1 বাই P2 ইকুয়াল T1 বাই T2। সহজ অঙ্ক। 18 থেকে আমাদের 26 পর্যন্ত শেষ ছিল। এখন আমরা 27 নাম্বার অঙ্ক দেখব। 27 নাম্বার অঙ্ক।
এই অঙ্কগুলা করার থেকেও আমি ক্লাসের প্রথমে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, এই সূত্রের আলোচনাগুলাই হলো মূল পড়া। 27 নম্বর অঙ্ক। দেখো প্রশ্নের মধ্যে গড় মুক্ত পথ দেয়া আছে, অণুর ব্যাস দেয়া আছে, প্রতি ঘনমিটারে অণুর সংখ্যা নির্ণয় করতে বলছে। বাচ্চারা গড় মুক্ত পথের সূত্র কি? 1/√2 পাই স্কয়ার এন। তো তোমার প্রশ্নের মধ্যে গড় মুক্ত পথ দেয়া আছে, অণুর ব্যাস দেয়া আছে, তোমার অণুর সংখ্যা বের করতে বলছে। আশা করি তুমি এটা পারবা। 27, 28 দুটো অঙ্ক একই অঙ্ক, যে তোমার গড় মুক্ত পথের অঙ্ক। আর গড় মুক্ত পথের অঙ্ক আসলে আমরা ম্যাক্সওয়েল দিয়ে করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মান দিয়ে অঙ্ক আসার সম্ভাবনা কম। আমরা গড় মুক্ত পথে তিনটা নোট লিখছিলাম, যে গড় মুক্ত পথ, অণুর সংখ্যার ব্যস্তানুপাতিক, অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক, আর শূন্য মাধ্যমে গড় মুক্ত পথ কি হয়? ইনফিনিটি। ওইগুলো বেশি ইম্পর্টেন্ট। সমানুপাতিক, ব্যস্তানুপাতিক বেশি ইম্পর্টেন্ট এই মান দেওয়ার থেকেও। তাহলে তুমি এখন 29 নম্বরে যাবা। আপেক্ষিক আর্দ্রতার অঙ্ক। আপেক্ষিক আর্দ্রতার অঙ্ক। প্রশ্ন বলছে আপেক্ষিক আর্দ্রতা কত? দেখো শিশিরাঙ্কের তাপমাত্রায় চাপের মান দেয়া আছে 12, বায়ুর তাপমাত্রায় চাপের মান দেয়া আছে 100। তুমি সর্বদা মনে রাখবা, আপেক্ষিক আর্দ্রতার সূত্রটা হয় ছোট মানটা হবে উপরে আর বড় মানটা হবে নিচে। ছোট মানটা উপরে, বড় মানটা নিচে, তাহলে আনসার। 30 নম্বর। 30 নম্বর অঙ্কের মধ্যেও আপেক্ষিক আর্দ্রতার মান চাইছে। আমি সূত্র কি বলছি? ছোট মানটা কি হবে উপরে আর বড় মানটা কি হবে নিচে। তাহলে এইগুলো কিন্তু তাপমাত্রার মান না, এগুলো কিন্তু চাপের মান। একটা হলো শিশিরাঙ্কের তাপমাত্রা চাপের মান, আর একটা বায়ুর তাপমাত্রা চাপের মান। যে দুইটা চাপের মান দেওয়া আছে, ছোট মানটা তুমি লিখবে উপরে আর বড় মানটা লিখবা নিচে। ছোট মানটা উপরে আর বড় মানটা নিচে, ঠিক আছে? এখন এই অঙ্কটার মধ্যে যদি এই মনে করো এই মানটা, এই যে আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে, মনে করো প্রশ্নের মধ্যে আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে, বায়ুর তাপমাত্রা চাপের মান দেওয়া আছে, শিশিরাঙ্কের তাপমাত্রা চাপের মান কত। যদি আপেক্ষিক আর্দ্রতার মান দেওয়া থাকে তখন তুমি সূত্রের মধ্যে 100% লিখবা না। তখন তুমি সূত্রের মধ্যে কি 100% লিখবা না, তখন এভাবে করে ফেলবা। কথা কি বুঝতে পারছো? আপেক্ষিক আর্দ্রতার মান দেওয়া থাকলে সূত্রের মধ্যে 100% লিখবা না। আর যদি আপেক্ষিক আর্দ্রতার মান বের করতে বলে সূত্রের মধ্যে 100% লিখবা। তাহলে আমাদের 31, 32 আমি আগেই করে ফেলছিলাম। তাহলে অঙ্কগুলো শেষ হয়ে গেল। টাইপ 1, টাইপ 1 1 নাম্বার মুখস্থ, 4 নাম্বার মুখস্থ, বাকিগুলো তুমি পারবা। টাইপ 1, টাইপ 1 তোমাদের বাড়ির কাজ। টাইপ 2 1 নাম্বার। প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো। দেখো প্রশ্নে বলছে যে কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা দ্বিগুণ করা হলে, তাপমাত্রা দ্বিগুণ করছো তুমি, তাহলে মূল গড় বর্গবেগ কত গুণ? √2 গুণ। আর √2 মানে কি? 1.41। প্রশ্ন হচ্ছে তাপমাত্রা দ্বিগুণ, মূল গড় বর্গবেগ কত গুণ হবে? √2 গুণ। 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্ন বলছে চাপ 9 গুণ। চাপ যদি 9 গুণ হয় তাহলে মূল গড় বর্গবেগ কয় গুণ হবে? 3 গুণ। চাপ যদি তোমার কি হয় 9 গুণ হয়, মূল গড় বর্গবেগ কয় গুণ হচ্ছে? 3 গুণ। তাছাড়া বাকিগুলো তুমি পারবা। টাইপ 3 এবং টাইপ 4 এর 1 নম্বর অঙ্কটা দেখো। টাইপ 4 এর 1 নাম্বার। তুমি জানো শক্তির বিভাজন নীতি অনুসারে কি জানো? প্রতিটি স্বাধীনতার মাত্রার জন্য শক্তি কত? ½ kT। এখানে স্বাধীনতার মাত্রা কত বলছে? 5।
কত হবে 5/2 কেটি। প্রতিটি স্বাধীনতার মাত্রা জনশক্তি কত হাফ কেটি, এখানে স্বাধীনতার মাত্রা বলছে 5, কত হবে 5/2 কেটি। তাছাড়া তুমি বাকিগুলো পারবা। তাহলে টাইপ 1, 2, 3, 4 এগুলো তোমাকে বাড়ির কাজ দিলাম, বাসায় দিয়ে নিতে চেষ্টা করো, না পারলে আমাকে ইনবক্সে নক করো, আমি অবশ্যই তোমাদের বুঝাই দিব। তাহলে আমাদের আদর্শ গ্যাস চ্যাপ্টারের ম্যাথ শেষ হয়ে গেল। এখন আমি মেইন বইটা দাগাই দিব। সবাই এখন মেইন বইটা বের করো, আমি এখন মেইন বইটা দাগাই দিব। অঙ্ক যতটুকু পড়াইছি এতটুকুই এনাফ। তুমি ক্লাসের সূত্রগুলো মনোযোগ করো, আর এখানে যে প্রশ্ন ব্যাংকটা দেওয়া আছে টাইপ 1, 2, 3, 4 এগুলো তো প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংকগুলো তুমি প্র্যাকটিস করে দেখো, যে যেগুলো বিগত বছরে আসছে টাইপ 1, 2, 3, 4 সবগুলো কিন্তু প্রশ্ন ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তুমি এগুলা করে দেখো যে তুমি সবগুলো অঙ্ক তুমি পারতেছো। তোমার কাজ হলো প্রশ্নটা পড়ে শুধু সূত্রটা ধরা, এটা এই সূত্র, তুমি সূত্র ধরতে পারলেই অঙ্ক শেষ। ক্যালকুলেটর নাই তাহলে এইভাবে আসবে, ক্যালকুলেটর আছে তাহলে মান দিয়ে আসবে। আদর্শ গ্যাসটা সুন্দর করে বাসায় গুছিয়ে ফেলো। এখন আমি মেইন বইটা দেখাই দিব। বাচ্চারা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব বের করো, টেক্সট বুক। আদর্শ গ্যাস, সংজ্ঞাটা একটু বড়বা। নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় গ্যাস এই সমীকরণ মেনে চলে। আদর্শ গ্যাসের মানদণ্ড ইম্পর্টেন্ট। পিভি ইকুয়াল এনআরটি এই সূত্র মেনে চলে। আয়তনের উপর নির্ভরশীল নয়। আকর্ষণ ও বিকর্ষণ নেই। আদর্শ গ্যাস কোনো মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের উপর নগণ্য। মূলত এই তিনটাই বেশি ইম্পর্টেন্ট, 1, 2, 3। আরেকটা গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রা এই তিনটিকে চলরাশি বলা হয়। চাপ, আয়তন এবং তাপমাত্রা তিনটাকে কি বলা হয়? চলরাশি। গ্যাসের সূত্র কয়টা? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। বয়েলের সূত্র 82 খ্রিস্টাব্দে রবার্ট বয়েল। তাপমাত্রা স্থির থাকলে আয়তন চাপের ব্যস্তানুপাতিক। এই সমীকরণকে সমষ্ণ সমীকরণ বলে। লেখচিত্রগুলো নিয়ে ক্লাসে আলোচনা করছি, এই লেখচিত্রগুলো নিয়ে ক্লাসে আলোচনা করছি। হ্যাঁ, শুধু এই লাইনটা, আদর্শ গ্যাস বয়েলের সূত্র মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে না। চার্লসের সূত্রটা একটু পড়তে পারো। নির্দিষ্ট চাপে আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। চাপের সূত্র কে দিয়েছে? বিজ্ঞানী রেলে, বিজ্ঞানী রেনু। চাপের সূত্র কে দিয়েছে? বিজ্ঞানী রেনু। এই ক্ষেত্রে আয়তন স্থির থাকে, চাপ তাপমাত্রার সমানুপাতিক। একই তাপমাত্রা ও 22.4 লিটার। আর এর মান তোমরা জানোই। পিভি ইকুয়াল এনআরটি আদর্শ গ্যাসের সমীকরণ। এখান থেকে এই লাইনটা, স্থির চাপে ঘনত্ব পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক, পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। চাপ ঘনত্বের সমানুপাতিক, শুধু লাইনটা। প্রমাণ চাপ, এটা কিন্তু মেডিকেল পরীক্ষায় আসছেও। কত ডিগ্রি অক্ষাংশে? 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি অক্ষাংশে এবং 273 কেলভিন তাপমাত্রায় উল্লম্বভাবে অবস্থিত 760 ডিগ্রি মিলিমিটার উচ্চতা বিশিষ্ট শুষ্ক এবং বিশুদ্ধ, মানে এই পরম সংজ্ঞাটা পড়বা, সংজ্ঞাটা পড়লে তোমার মানগুলো হয়ে যাবে। 45 ডিগ্রি অক্ষাংশে এবং তাপমাত্রা কত? 273 কেলভিন। জানার বিষয়গুলা, পরম শূন্য তাপমাত্রা কত?
0 কেলভিন বা -273°C পরম শূন্য তাপমাত্রা। গ্যাসের অণুর স্বীকার্যগুলা পড়তে হবে তোমাদের, যেগুলো আমি দেখাইতেছি এগুলো দেখাও। তাপমাত্রা গতিশক্তির সমানুপাতিক, তাপমাত্রা গতিশক্তির সমানুপাতিক। গ্যাসের আণবিক গতিতত্ত্ব কে দিচ্ছেন? ডেভি, জুল, রামফোর্ড। তাপ হলো গতির একটি বিশেষ রূপ। বিজ্ঞানী বার্নৌলিক গ্যাসের গতিতত্ত্বের জনক বলা হয়। গ্যাসের বার্নৌলিক গ্যাসের গতিতত্ত্বের জনক বলা হয়। গ্যাসের চাপ একক আয়তনের গতিশক্তির 2/3। গ্যাসের চাপ একক আয়তনের গতিশক্তির 2/3। এগুলো আগে দেখানো হয়েছে। পিভি ইকুয়াল এনআরটি বা পিভি ইকুয়াল আরটি কে আদর্শ গ্যাসের সমীকরণ বলে। শুধুমাত্র উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ অনুসরণ করে। এই দুটো লাইন পড়ে রাখতে পারো, লাইন পড়ে রাখতে পারো। চাপ ও আয়তনের সম্পর্কটা তো ক্লাসে লিখে দিছি আমি, শুধু এই লাইনটা মুখস্থ রাখবা। গ্যাসের চাপ একক আয়তন গতিশক্তি 2/3। শুধু এই লাইনটা। মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। বোল্টজম্যান ধ্রুবকের মানটা তোমার ক্লাস খাতায় লিখে দিছি আমি। বিজ্ঞানী ক্লোসিয়াস গড়মুক্ত পথের গাণিতিক রাশিমালা প্রদান করেন। ব্রাউনীয় গতিসূত্রের আবিষ্কারক আইনস্টাইন। দেখাইছো? ম্যাক্সওয়েল তার বেগ বন্টন সূত্র অবলম্বনে গড়মুক্ত পথের সমীকরণ দিচ্ছেন। ম্যাক্সওয়েল কোন সূত্র অনুসরণ করে? তার বেগ বন্টন সূত্র অনুসরণ করে। এইগুলো ক্লাস খাতায় লিখে দিচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট। স্বাধীনতার মাত্রা এর এই 3 লাইন পড়বা, এই 3 লাইন। স্বাধীনতার মাত্রা এই 3 লাইন। যে কোনো একটি অণুর প্রতিটি স্বাধীনতার মাত্রার জন্য গতিশক্তি কত? 1/2 কেটি। একই লাইন 1/2 কেটি। এই লাইনটা একটু পড়বা। 0°C তাপমাত্রায় 45° অক্ষাংশ সমুদ্র সমতলে 45, এটা কিন্তু মেডিকেল পরীক্ষায় আসছেও, 45° অক্ষাংশ সমুদ্র সমতলে যে পরিমাণ বায়ুচাপ 760 মিলিমিটার পারস্তম্ভ চাপের সমান হয় তাকে এক বায়ুমণ্ডলীয় চাপ বা বলে। চাপের একক কি তুমি জানো? এটাও কিন্তু মেডিকেল পরীক্ষায় আসছে। চাপের একক কি? নিউটন/মিটার স্কয়ার বা প্যাসকেল। এই লাইনগুলো একটু রিডিং পড়তে পারো, রিডিং, এছাড়া কিছু না, রিডিং পড়ার জন্য বলতে পারি। রিডিং। সম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। সম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। এগুলো ইম্পর্টেন্ট।
একক, বৈশিষ্ট্য, তাৎপর্য, যেগুলো ইম্পর্টেন্ট হয় সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো সুন্দর করে তোমাকে পড়তে হবে। হ্যাঁ, তুমি তুমি পরে নিজে নিজে অবজেক্টিভ তৈরি করবা। এই সম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য, অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য, তুমি বৈশিষ্ট্যগুলো পরে নিজে নিজে অবজেক্টিভ তৈরি করে এবং দাগায় দাগায় রাখবা, নিজে নিজে তৈরি করবা অবজেক্টিভ। এই ইকুয়েশন দাগায় রাখতে পারো। এই লাইনগুলো, শুধুমাত্র লাইনগুলো, মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা, মেঘশন রাত্রি শিশির জমার জন্য সহায়ক, বর্ষার দিন অপেক্ষা, শীতকালে বীজক বা তার, মানে শুধু লাইনগুলা, হেডলাইনগুলা, শুধুমাত্র হেডলাইনগুলা। এই কোয়েশনটা তো আগে দেখাইছো। এতটুকু বাসা রিডিং পড়বা। থার্মোমিটার দুটির পার্থক্যগুলো একটু পড়বা, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। গ্লেসের উৎপাদকগুলো একটু দেখতে পারো, এতগুলো মান মুখস্থ রাখা কত কঠিন। শুধু এতটুকু দেখে রাখলা, গ্লেসিয়ারের রাশি, শুষ্ক বাল্বের তাপমাত্রা, এতটুকু দেখে রাখলা। এই লাইনটা মনে রাখতে, ইম্পর্টেন্ট লাইনটা, নিউটনের শীতলীকরণ সূত্রের সাহায্যে, নিউটনের শীতলীকরণ সূত্রের সাহায্যে তরলের আপেক্ষিক তাপ নির্ণয় করা হয়। নিউটনের শীতলীকরণ সূত্রের সাহায্যে তরলের আপেক্ষিক তাপ নির্ণয় করা হয়। এই পর্যন্তই। আর পেছনের যে অবজেক্টিভ গুলো দেওয়া আছে, এই অবজেক্টিভ গুলো একটু পড়বা, এই অবজেক্টিভ গুলো পড়বা, ঠিক আছে। তো এই দাগানো ছাড়াও মেডিকেল পরীক্ষা, মেডিকেল যারা কোচিং করতেছো, মেডিকেল কোচিং এর যে এক্সট্রা ইনফরমেশন গুলো দেওয়া আছে, এগুলো অবশ্যই পড়বা। তো আজকে এক ক্লাসে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারটা শেষ হয়ে গেলো বাচ্চারা সবাই। আজকে ক্লাসে প্রথমে আমি এই অধ্যায়ের অঙ্কগুলো সুন্দর করে তোমাকে বুঝাই বলতে শেষ করে দিচ্ছি এবং মেইন বোর্ডে দেখাই দিচ্ছি। আজকে একটা খুব সহজ চ্যাপ্টার ছিল, কিন্তু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা মেডিকেল ভর্তি পরীক্ষা একটা কোয়েশ্চন থাকে। অধ্যায়টা সুন্দর করে সবার বাসায় গুছায় ফেলবা, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো।